নমস্কার বন্ধুরা, মিউচুয়াল ফান্ড নিয়ে সবথেকে বেশি যে প্রশ্নটা মানুষ করে থাকেন সেটা হচ্ছে যে কোন মিউচুয়াল ফান্ড সবথেকে ভালো, আমি কোন মিউচুয়াল ফান্ডে ইনভেস্ট করব। দেখুন, একজন NSIM সার্টিফাইড মিউচুয়াল ফান্ড ডিস্ট্রিবিউটর হিসাবে আমি আপনাকে এটা বলতে পারি, কোনো একটা মিউচুয়াল ফান্ড সবার জন্য এটা বেস্ট হবে এটা বলা যেতে পারে না। কারণ প্রতিটা মানুষের ফিনান্সিয়াল কন্ডিশন আলাদা, প্রতিটা মানুষের ইনভেস্টমেন্ট গোল এবং ইনভেস্টমেন্ট হরাইজন আলাদা। সুতরাং মিউচুয়াল ফান্ড কোনটা আপনার জন্য সেরা হবে সেটা এক লাইনে কোনো ফান্ডের নাম বা ক্যাটাগরি দিয়ে বোঝানো সম্ভব না, কিন্তু সেটা বোঝানো যাবে চারটে যে পিলার আছে মিউচুয়াল ফান্ড সিলেকশানের, সেই চারটে পিলারকে অ্যানালিসিস করলে। তো সেই চারটে পিলার কি, চলুন একে একে আপনাকে আমি বুঝিয়ে বলি। প্রথম পিলার সেটা হচ্ছে আপনার গোল। দেখুন, আজকে যখন আপনি টাকাটা খরচ না করে ইনভেস্ট করছেন তাহলে নিশ্চয়ই কোনো একটা কারণেতে ইনভেস্ট করছেন। কি কারণের জন্য আপনি মিউচুয়াল ফান্ডে টাকাটা ইনভেস্ট করছেন আজকে খরচ না করে? আপনি এই টাকাটা জমা করে কি অ্যাচিভ করতে চাইছেন? তো সেই গোলটা কি, আপনাকে আমি একটু হেল্প করছি এই গোল ডিসাইড করার ক্ষেত্রে। যেমন ধরুন, আপনার গোল হতে পারে আপনার সন্তানের এডুকেশনের জন্য যে খরচা হবে সেই খরচাটার সংস্থান করা, হতে পারে সেই টাকা জমা করে সেখান থেকে আপনি বাড়ি কেনার জন্য খরচা করবেন, হতে পারে আপনি রিটায়ারমেন্টের জন্য টাকা এখন থেকে জমা করছেন, বা হতে পারে শর্ট টার্মেতে 1-2 বছর পরে আপনি কোনো একটা জিনিস কিনবেন তার জন্য টাকা জমা করছেন, বা এটাও হতে পারে যে আপনি ওয়েলথ ক্রিয়েশন করার জন্য টাকা জমা করছেন, ধনী হওয়ার জন্য টাকা জমা করছেন। তো এই লক্ষ্যগুলোর মধ্যে কোনো একটা লক্ষ্য অবশ্যই আপনার হবে। তো প্রথমে আমাকে দেখতে হবে যে আপনার লক্ষ্যটা কি, সেইটা হচ্ছে 1 নম্বর পিলার। 2 নম্বর পিলার যেটা, যে আপনার ইনভেস্টমেন্টের টাইম হরাইজেন, মানে আপনি কতদিন ধরে ইনভেস্ট করবেন, সেটা কিন্তু আপনার লক্ষ্যের সাথে কিন্তু সামঞ্জস্যপূর্ণ। কারণ দেখবেন যে যখনই আপনার লক্ষ্যটা শর্ট টার্ম হবে তখন কি হবে যে আপনি অল্প সময়ের জন্য ইনভেস্ট করবেন, আবার লং টার্ম গোলের জন্য বেশি সময়ের জন্য ইনভেস্ট করতে হয়। তো যদি এমন হয় যে আপনি 1 বছর বা তার কম সময়ের জন্য ইনভেস্ট করবেন, তো সেক্ষেত্রে কি হবে যে আপনার ইনভেস্টমেন্ট যে প্রোডাক্টটা হবে সেটা একদম খুব কম রিস্কি হতে হবে। ক্যাপিটাল যেন কখনো কমে না যায়, যে রিটার্নটা আমি পাচ্ছি সেটা একটু কম হলেও ক্ষতি নেই। যেমন ধরুন, উদাহরণ হিসেবে বলছি, সেক্ষেত্রে আমি লিকুইড ফান্ড বা ওভারনাইট ফান্ডেতে ইনভেস্ট করব। এইবার আপনার যে ইনভেস্টমেন্টের হরাইজেন সেটা যদি আরেকটু বেশি হয়, মানে 1 থেকে 3 বছর, তখন কি হবে, তখন আপনাকে ধরুন আপনি শর্ট ডিউরেশন ফান্ড বা মানি মার্কেট ফান্ড এই ধরনের প্রোডাক্টে ইনভেস্ট করতে পারবেন। এইবার মনে করুন যে আপনি 3 থেকে 5 বছরের জন্য ইনভেস্ট করতে চান, সেক্ষেত্রে আপনি চাইলে হাইব্রিড ফান্ড বা লার্জ ক্যাপ টাইপের ফান্ডেতে ইনভেস্ট করতে পারেন। আর ইনভেস্টমেন্ট পিরিয়ড যদি 5 বছর বা তার অধিক হয় সেক্ষেত্রে একদম পিওর ইকুইটি ওরিয়েন্টেড ফান্ডে ইনভেস্ট করা যেতে পারে, যেমন ধরুন ফ্লেক্সি ক্যাপ ফান্ড, মাল্টি ক্যাপ ফান্ড। এরপর 3 নম্বর যে পিলার সেটা হচ্ছে রিস্ক প্রোফাইল। সেটাও কিন্তু খুব ইম্পর্টেন্ট, যে আমি ইনভেস্টমেন্ট প্রোডাক্ট সিলেক্ট করার সময় আপনার রিস্ক প্রোফাইলটা কিন্তু আমাকে দেখে নিতে হবে। আপনি কেমন ধরনের ইনভেস্টার, কনজারভেটিভ ইনভেস্টার, মডারেট ইনভেস্টার নাকি অ্যাগ্রেসিভ ইনভেস্টার? এই রিস্ক প্রোফাইলিং নিয়ে কিন্তু অলরেডি একটা ভিডিও আমি বানিয়েছি, এই ভিডিওর শেষে সেটা কিন্তু দেখে নেবেন যে রিস্ক প্রোফাইলিংটা কিভাবে করতে হয়, সেটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ। তো যাই হোক, যদি আপনি কনজারভেটিভ ইনভেস্টার হন তাহলে কিন্তু আপনার ক্ষেত্রে রিটার্নের থেকেও আপনার ইনকাম স্টেবিলিটি বা ক্যাপিটাল প্রোটেকশনটা আপনার জন্য বেশি গুরুত্বপূর্ণ। তো সেই কারণের জন্য সেই হিসেব করে আপনাকে মিউচুয়াল ফান্ড সাজেস্ট করতে হবে। যদি আপনি মডারেট ইনভেস্টার হন তার মানে এটা বোঝাচ্ছে যে আপনি রিস্ক আর রিটার্নের একটা ব্যালেন্স চাইছেন, তো তার জন্য কিছু ফান্ড আছে, সেই ধরনের ফান্ড আপনাকে সাজেস্ট করা যেতে পারে। আবার যদি আপনি অ্যাগ্রেসিভ ইনভেস্টার হন, মানে আপনি বেশি ভোলাটিলিটি অ্যাকসেপ্ট করতে পারেন কিন্তু আপনি বেশি রিটার্নও পেতে চান, তাহলে সেক্ষেত্রে আপনার জন্য আলাদা ফান্ড হবে। এবং 4 নম্বর পিলার যেটা, সেটাও কিন্তু খুব গুরুত্বপূর্ণ এবং অনেকেই সেটা হয়তো ওভারলুক করে যান, সেটা হচ্ছে যে কারেন্ট অ্যাসেট অ্যালোকেশন। আপনি মিউচুয়াল ফান্ডে ইনভেস্ট করতে চাইছেন, খুব ভালো খবর, ভালো কথা, কিন্তু এখনো পর্যন্ত আপনার নিশ্চয়ই কোথাও না কোথাও কিছু ইনভেস্ট আছে। তো আপনার এক্সিস্টিং ইনভেস্টমেন্ট সম্বন্ধে কিন্তু জানতে হবে, কারণ সেটাও কিন্তু ম্যাটার করে। আমাকে দেখতে হবে যে আপনার অলরেডি কিছু ইকুইটিতে ইনভেস্ট আছে কিনা, আপনি অলরেডি কোনো স্টক বা শেয়ারেতে ইনভেস্ট করে রাখতে পারেন, বা অলরেডি কোনো মিউচুয়াল ফান্ডে ইনভেস্ট করে রেখেছেন। আপনার ডেট প্রোডাক্টে কতটা ইনভেস্ট আছে, ব্যাংকে, ফিক্সড ডিপোজিট, পোস্ট অফিসেতে, LICতে আপনার কত টাকা ইনভেস্টমেন্ট আছে, PF আপনার কত টাকা কাটছে সেটাও দেখতে হবে, কারণ সেটাও তো ডেট প্রোডাক্টে ইনভেস্টমেন্ট হচ্ছে।
তারপরে দেখতে হবে যে আপনার এমার্জেন্সি ফান্ড কতটা আছে। এমার্জেন্সি ফান্ড আছে তো সাফিসিয়েন্ট, সেটাও কিন্তু দেখা জরুরি। নাহলে প্রথমে এমার্জেন্সি ফান্ড ক্রিয়েট করতে হবে। আর একটা জিনিসও দেখতে হবে যে কোনো একটা ক্যাটাগরিতে আপনি ওভার ইনভেস্টেড না তো, মানে কোনো একটা ক্যাটাগরিতে বেশি ইনভেস্ট করা হয়ে গেছে। আবার এমনও হতে পারে যে কোনো একটা ক্যাটাগরিতে আপনার একেবারেই ইনভেস্টমেন্ট হয়নি, এমন নয় তো, সেটাও কিন্তু দেখতে হবে। সুতরাং আমি যখনই আপনাকে একটা নতুন মিউচুয়াল ফান্ড সাজেস্ট করব, তখন আমাকে দেখতে হবে এই নতুন মিউচুয়াল ফান্ডটা আপনার অলরেডি যে এক্সিস্টিং পোর্টফোলিও আছে বা ইনভেস্টমেন্ট আছে সেটাকে যেন ব্যালেন্স করে। সেই ব্যালেন্সটাকে ডিসব্যালেন্স করে দিলে তো হবে না। সুতরাং আমি যদি এই সমস্ত জিনিসগুলো না জেনে, এই যে 4টে পয়েন্টের কথা বললাম, কোনোটাই না জেনে শুধু একটা ফান্ডের ক্যাটাগরি বা একটা ফান্ডের নাম আপনাকে বলে দিই, তাহলে সেটা কি জাস্টিফাইড হবে? হবে না তো। সেই কারণের জন্যই বলছি যে এইগুলো কিন্তু জানা খুব প্রথমে জরুরি। এবার আপনাকে আমি 3টে সিনারিওর কথা বলবো। 3জন মানুষ, তারা কিন্তু প্রত্যেকে আমার কাছে একই প্রশ্ন রেখেছেন যে কোন ফান্ডেতে ইনভেস্ট করব। প্রথম জনের নাম রাহুল, বয়স 25 বছর, অ্যাগ্রেসিভ ইনভেস্টার, 10 বছরের ইনভেস্টমেন্ট গোল। তো তার জন্য সুটেবল মিউচুয়াল ফান্ড কোনটা হবে? অবশ্যই ইকুইটি হেভি হবে। সেটা হতে পারে ফ্লেক্সি ক্যাপ ফান্ড, মাল্টি ক্যাপ ফান্ড বা লার্জ অ্যান্ড মিড ক্যাপে তিনি ইনভেস্ট করতে পারেন। দ্বিতীয়জন ব্যক্তি মিস্টার রোহিত, তার বয়স 45 বছর, মডারেট রিস্ক টেকার, আর তার ইনভেস্টমেন্ট গোল হচ্ছে 4 বছরের, মানে 4 বছর পরে তার টাকার দরকার। তো তার জন্য আপনি কোন ধরনের ফান্ড সাজেস্ট করবেন? যেটা রিস্কি ফান্ড সেটাকে সাজেস্ট করবেন না। সেক্ষেত্রে ব্যালেন্সড অ্যাডভান্টেজ ফান্ড বা কনজারভেটিভ হাইব্রিড ফান্ড সাজেস্ট করতে পারি। এরপরে মনে করুন মিস্টার রবিন, যার বয়স 58 বছর, লো রিস্ক টেকার এবং 2 বছরের জন্য ইনভেস্ট করবেন। তাকে কি আপনি ইকুইটি প্রোডাক্ট সাজেস্ট করতে পারবেন? অবশ্যই না। তো তার জন্য সুটেবল কি হবে? ডেট প্রোডাক্ট সুটেবল হতে পারে। সেটা মানি মার্কেট ফান্ড হতে পারে, আল্ট্রা শর্ট ডিউরেশন ফান্ড হতে পারে, বা তার জন্য আমি লিকুইড ফান্ড সাজেস্ট করতে পারি। তাহলে দেখুন, একটাই কোশ্চেন, সেম কোশ্চেন, কিন্তু 3টে ক্ষেত্রে 3টে ডিফারেন্ট অ্যান্সার বেরিয়ে এলো। তাহলে একজন বিনিয়োগকারী হিসাবে আপনার গুরুত্বপূর্ণ উপলব্ধি কি হলো? সেটা হচ্ছে যে বেস্ট ফান্ড ইউনিভার্সালি এরকম কোনো কিছু হয় না। যেটা হয় যে বেস্ট ফান্ড আপনার জন্য কোনটা, আপনার সিচুয়েশনের জন্য বেস্ট ফান্ড কোনটা, সেটা কিন্তু আপনাকে আমি বলতে পারি বা বলা সম্ভব। কিন্তু বেস্ট ফান্ড কোনটা ইউনিভার্সালি যেটা সবার জন্য ভালো হবে, সেটা কিন্তু কোনো রকমভাবেই বলা সম্ভব নয়। এইবার যে বিষয়টাতে আসবো, যে ধরুন আপনি এই সমস্ত ব্যাপার স্যাপারগুলো না বুঝে বা না জেনে আপনি র্যান্ডামলি 2-3টে ফান্ড সিলেক্ট করে নিলেন, তাহলে সমস্যাটা কি হবে? প্রথম যেটা, প্যানিক সেলিং। কনজারভেটিভ ইনভেস্টার, তাকে আপনি স্মল ক্যাপ ফান্ড দিয়ে দিলেন, মার্কেট 10% ডাউন, তিনি ভয়েতে বিক্রি করে বেরিয়ে গেলেন। দ্বিতীয় যেটা প্রবলেম হয় সেটা হচ্ছে যে রিটার্ন এক্সপেকটেশন মিসম্যাচ। আপনি শুনেছেন যে একটা ইকুইটি ফান্ড, একটা ফ্লেক্সি ক্যাপ ফান্ড গত 2 বছরেতে 12-14% সিজিআর হারে রিটার্ন দিয়েছে। আপনিও 2 বছরের জন্য সেই ফান্ডেতে ইনভেস্ট করে দিলেন। এইবার ইকুইটি মিউচুয়াল ফান্ডে সিএজিআর রিটার্নটা সেটা 2 বছরেতে সবসময় ভালো নাও হতে পারে। এইটা ঠিক যে 7 থেকে 10 বছর পর্যন্ত ইনভেস্ট করলে আপনার সিএজিআর রিটার্ন যেটা অ্যাভারেজ সেটা বেশি হবে, কিন্তু 2 বছর পরেই হবে এমন কথা নেই, 2 বছর পরে কমেও যেতে পারে। তো দেখা গেল যে 2 বছর পরে 3-4% রিটার্ন হয়েছে। যিনি ইনভেস্ট করেছিলেন তিনি ভাবছেন যে এফডির থেকে টাকাটা ভাঙিয়ে এখানে ইনভেস্ট করলাম, এফডির থেকে কম রিটার্ন পেয়ে গেলাম, এফডিতে তো আমি 7% রিটার্ন পেয়ে যেতাম 2 বছরেতে, এইখানে তো আমার তার থেকে কম হয়ে গেল। রিটার্ন এক্সপেকটেশন মিসম্যাচ। 3 নম্বর যেটা, গোলই অ্যাচিভ হবে না। আপনার ওয়েলথ ক্রিয়েশন গোল, আপনি চান ধনী হতে, আরও 10 বছর পরে বিরাট সম্পত্তির মালিক হবেন, সেই কারণের জন্য ইনভেস্ট করছেন। আপনি শুনেছেন যে লিকুইড ফান্ড বা আল্ট্রা শর্ট ডিউরেশন ফান্ডেতে ইনভেস্ট করলে রিস্ক কম, সেখানে ইনভেস্ট করে দিলেন, কিন্তু রিটার্নও তো কম, 6-8% রিটার্ন হবে। সেই রিটার্ন নিয়ে কি আপনার ওই ওয়েলথ ক্রিয়েশন গোলটা অ্যাচিভ হবে? হবে না। কিন্তু যদি আপনি স্টেপ ওয়াইজ, আপনার রিকোয়ারমেন্ট ওয়াইজ, গোল ওয়াইজ, টেনিওর ওয়াইজ, রিস্ক প্রোফাইল দেখে ফান্ড সিলেক্ট করেন, তাহলে কিন্তু আপনার গোল অ্যাচিভমেন্ট করার ক্ষেত্রে এটা একটা আপনাকে সাহায্য করবে বা এটা সম্ভব হবে। এইবার একজন NISM সার্টিফাইড মিউচুয়াল ফান্ড ডিস্ট্রিবিউটর হিসাবে আপনাকে আমি কিভাবে সাহায্য করতে পারি? প্রথম, আপনার যে গোল, সেই গোলটাকে ক্লিয়ারলি ডিসকাস করতে পারি, যে আপনার গোলগুলো কি কি আছে এবং কি কি গোল আপনি আপনার জীবনে অ্যাচিভ করতে চান, সেটার ব্যাপারেতে আপনাকে আমি হেল্প করতে পারি।
তারপরে যেটা করতে পারি সেটা হচ্ছে যে আপনার রিস্ক প্রোফাইলিং করে দিতে পারি। এরপরে আপনার গোল অনুযায়ী আপনার সঠিক মিউচুয়াল ফান্ড আপনাকে আমি সাজেস্ট করতে পারি এবং প্রপার অ্যাসেট অ্যালোকেশন কেমন হবে সে সম্বন্ধে আপনাকে আমি হেল্প করতে পারি। তবে একজন সার্টিফাইড মিউচুয়াল ফান্ড ডিস্ট্রিবিউটর হিসাবে যেটা আপনাকে আমি বলতে চাই যে আপনাকে আমি কখনোই রিটার্নের প্রমিস করতে পারি না যে একদম এই মিউচুয়াল ফান্ডে ইনভেস্ট করলে এই রিটার্ন পাবেনই, এরকম কোনো গ্যারান্টেড রিটার্নের প্রমিস করতে পারি না। তাহলে প্রশ্ন যেটা আগেও ছিল সেই প্রশ্নটা তো থেকেই গেল, কোন মিউচুয়াল ফান্ড আমি কিনবো বা কোন মিউচুয়াল ফান্ডে আমি ইনভেস্ট করব। এর সঠিক উত্তর হচ্ছে আপনি আমাকে আপনার ইনভেস্টমেন্টের গোল বলুন, কত দিনের জন্য ইনভেস্ট করবেন সেটা বলুন, আপনার রিস্ক প্রোফাইল বলুন এবং কারেন্ট ইনভেস্টমেন্ট পোর্টফোলিও বলুন। তাহলেই আপনাকে আমি বলতে পারবো যে কোন ক্যাটাগরির মিউচুয়াল ফান্ড বা কোন ক্যাটাগরির মিউচুয়াল ফান্ডগুলো আপনার জন্য বেস্ট মিউচুয়াল ফান্ড হবে।